রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়া শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার বুঝে নিলেন ব্যারিস্টার জাইমা। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা ডাক্তার জুবাইদার। পাম্পগুলোতে হাহাকার, চট্টগ্রামে নোঙর করেছে এলপিজি এলএনজির 15 জাহাজ। ঝিনাইদহে ফিলিং স্টেশন কর্মচারীদের মারধরে যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন। ইরানের জ্বালানি সংরক্ষণাগারে হামলা, ইসরায়েলে তেহরানের মিসাইল, যুদ্ধে যোগ দিতে যুক্তরাজ্যের প্রস্তাব নাকচ ট্রাম্পের। মির্জা আব্বাসকে মানহানির মামলায় এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন। জুলাইয়ের সকল সম্মুখ যোদ্ধাকে আবারও এক করার ঘোষণা নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 ক্যাটাগরিতে আরও 5 জন নারীকে দেওয়া হয়েছে অদম্য নারী সম্মাননা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন। নারী অধিকারকে শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আর বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন সংগ্রামীর নাম। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময়ই সোচ্চার ছিলেন গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং নারীর অধিকার নিয়ে। নারী শিক্ষা বিস্তার সহ নারীর ক্ষমতায়নে রেখে গেছেন অসামান্য অবদান। নিজের জীবনের চেয়েও গণতন্ত্র ও নারীর অধিকার আদায়ে এই সংগ্রামী মহিষী গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ভূষিত হয়েছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া অদম্য অবিচল ছিলেন। তিনি বলেন, নারী এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে নারী ও কন্যা শিশুরা নিরাপদে থাকবে। গণতন্ত্রের মা শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নারীর অধিকার, ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অধিকার রক্ষায় ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক দরিদ্র পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এবছর 8টি বিভাগে 38 জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেয়া হয় অদম্য নারী পুরস্কার। অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ভোর থেকে গভীর রাত, সংসার, সন্তান আর কর্মজীবন সব মিলিয়ে একজন নারীর দিন যেন শেষই হতে চায় না। ঘরের কাজের পাশাপাশি অনেক নারী যুক্ত থাকছেন আয়ের কাজেও, কিন্তু সেই শ্রমের বড় অংশই থেকে যায় অদৃশ্য। আন্তর্জাতিক নারী দিবসে এমনই দুই নারীর গল্প জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। ভোর 6টা, শহরের অনেকে তখনও ঘুমিয়ে, কিন্তু রান্নাঘরে এরই মধ্যে ব্যস্ত জিনাত। নাস্তা তৈরি, সন্তানের টিফিন, স্বামীর অফিসের প্রস্তুতি। দিনের শুরুতে তার কাজের তালিকা লম্বা। ভোরের আলো ফোটার আগেই শুরু, শেষ গভীর রাতে। সংসারের কাজ, সন্তানের দেখভাল, পরিবারের যত্ন সব মিলিয়ে একজন নারীর এই অক্লান্ত পরিশ্রমের হিসাব কজনই বা রাখে। সন্তানকে স্কুলের জন্য রেডি করছেন জিনাত। তাকে স্কুলে দিয়ে আসা, সকালের কাজ শেষ না হতেই শুরু হয় ঘর গুছানো, বাজারের হিসাব নিকাশ, আবার দুপুরের রান্না। দিনের পর দিন একই চক্রে ঘুরলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই শ্রমের কোনো অর্থমূল্য নেই আলাদা স্বীকৃতিও। তাই এত কিছুর পাশাপাশি নিজের হাত খরচ মেটাতে কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি করেন টিউশনিও। স্কুল কিন্ডারগার্টেন সাধারণত 15 রোজা পর্যন্তই খোলা থাকে, আমাদেরও খোলা ছিল। এখন তো 15 রোজা শেষ, যাই হোক। কিন্তু ওর বাচ্চা যেহেতু আমার বড়, প্লাস আমার কোচিংও করাতে হয়, তো সকালের দিকে ওকে আমি কোচিংয়ে দিয়ে এসি। কোচিং থেকে এসে আমি আমার যেটা শারীর প্রতিদিনের নিত্য কাজ সেগুলো সব কমপ্লিট করে টিউশন পড়াই, তারপর ইফতার রেডি, এইভাবেই দিন চলে যায়। যখন আমি এরকম অসুস্থতা অনুভব করি, আমি আসলে খুব বেশি অসুস্থ না হলে আমি ওই অসুস্থতাকে পাত্তা দিই না আর কি। আমি চেষ্টা করি এটা নিজে নিজে কাভার করার। অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আরেক নারী মেহেরুন্নেছা। অফিসের দায়িত্ব সামলানোর পাশাপাশি তার দিনও শুরু হয় গৃহস্থলীর কাজ দিয়ে। মাঝে মাঝে হোম অফিসে ল্যাপটপে কাজের ফাঁকেই কখনো রান্নাঘর, কখনো সন্তানদের খোঁজ খবর, দুই দায়িত্বই যেন পাশাপাশি চলতে থাকে। আমি 6টার সময় ঘুম থেকে উঠে ওদেরকে ঘুম থেকে উঠানোর পর ব্রেকফাস্ট করানো, ব্রেকফাস্ট রেডি, ওদের টিফিন রেডি করা, প্লাস আমার হাজব্যান্ডের টিফিনটা একটু রেডি করে দেওয়া হয়, ওদের বাচ্চাদেরকে রেডি করা, নিজে ফ্রেশ হওয়া এবং অফিসের জন্য রেডি হওয়া, যাতে আমরা একসাথেই বের হয়ে যেতে পারি আর কি। আর বাচ্চাদেরকে যখন সকালবেলাও আমি রেডি করি, তখন আমার হাজব্যান্ডও আমার সাথে সেই একই তালে আমার সাথে আমাকে হেল্প করে আর কি। আর অফিস থেকে ব্যাক করি হলো 7টা, 7:30 বেজে যায়। ইন দ্য মিন টাইম বাচ্চারাও চলে আসে বা স্কুল থেকে বাসায় আসার পর ওদের খাওয়া দাওয়া, আমাদের নিজের রাতের ডিনার শেষ করা এবং বাচ্চাদের পড়াশোনা, এটা আমি নিজে করাই আর পড়াশোনা শেষ করে একটু টিভি দেখা বা একটু ফ্যামিলি টাইম কাটানো, দেন ঘুম। আবার আন্তর্জাতিক নারী দিবসে আবারও প্রশ্ন আসে, একজন নারীর প্রকৃত কাজের মূল্য কত? সংসার, সন্তান আর পেশাগত দায়িত্বের ভেতর দিয়ে প্রতিদিনই নিজেদের প্রমাণ করে চলছেন অসংখ্য নারী। সম্মান, সহযোগিতা আর সমান দায়িত্ব ভাগাভাগি, এগুলোই হয়তো কমাতে পারে নারীর অদৃশ্য শ্রমের ভার। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা। এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। রবিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি গুমের শিকার পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত। সরকারিভাবে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না। তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান তিনি। চলচ্চিত্র তৈরিতে ইতিহাস যেন ঠিক থাকে তার উপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে যেন কখনো কোনো গুমের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়। তিনি অবশ্যই বিজয় হয়েছে। আজকে এই পরিবার মনে করি একসাথে আমরা পথ চলি। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব
যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। গত কদিনের মতো রবিবার সকাল থেকেও রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোর সামনে মোটরসাইকেল ও গাড়ির লম্বা লাইন। গ্রাহকরা বলছেন তেল সংকটে অনেক পাম্প বন্ধ থাকায় কয়েকটি পাম্প ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। এদিকে পাম্প মালিকরা বলছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেল সংকট হতে পারে বা দাম বাড়তে পারে, এমন আতঙ্কে গত কয়েকদিন ধরে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন অনেকে। শুক্র শনিবার তেলের ডিপো বন্ধ থাকায়, সরবরাহ না থাকায় অতিরিক্ত জ্বালানি তেলের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পাম্পগুলোকে। তবে রবিবার ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় এই সংকট কেটে যাবে প্রত্যাশা তাদের। এদিকে আজ থেকে গ্রাহক পর্যায়ে তেল ক্রয়ের ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া সীমা কার্যকর হচ্ছে। এই সীমা অনুযায়ী প্রতিটি মোটরসাইকেল একদিনে সর্বোচ্চ 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার, জিপ বা মাইক্রোবাস প্রতিদিন 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার, লরি 200 থেকে 220 লিটার জ্বালানি নিতে পারবে। রাজধানীর পাম্পগুলোতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের দীর্ঘ লাইন। ডিপোতে তেল না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে অনেক পেট্রোল পাম্প। দর্শক, এই মুহূর্তে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, জ্বালানি তেল সংকটে রাজধানীর পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মিথিলা, আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি। অনেকগুলো পাম্প বন্ধ আছে, কারণ শুক্র এবং শনিবার ডিপোতে তেলের সরবরাহ বন্ধ থাকায় পাম্পগুলো তাদের যে চাহিদা সে অনুযায়ী পেট্রোল এবং ডিজেল সরবরাহ করতে পারেনি। আমরা এই মুহূর্তে বিজয় সরণির যে ট্রাশ পাম্প তার সামনে আছে এবং এখানকার সামনে থেকে যে গাড়ি এবং যে মোটরসাইকেলের লাইন সেটি কিন্তু জাহাঙ্গীর গেট পেরিয়ে, শাইন স্কুল পেরিয়ে মহাখালী যে লেভেল ক্রসিং সেই পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। অর্থাৎ 1 কিলোমিটারেরও বেশি কিন্তু এই লাইন ধরেই কিন্তু অনেককে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে লাইনে এগিয়ে এসে তাদেরকে তেল নিতে হচ্ছে। আমরা কিন্তু পাম্পের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে যে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে এবং সেই কারণে কিন্তু বাংলাদেশে যারা রয়েছেন গ্রাহকরা তারা অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে বেশি তেল সংগ্রহ করেছেন শুক্রবার এবং শনিবার। এবং এই 2 দিন তেলের যে ডিপো সেটি বন্ধ থাকায় এই যে বাড়তি চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা সরবরাহ করতে পারেন এবং এই কারণে কিন্তু আজকের যে সাময়িক সংকট সেটি দেখা দিয়েছে। এবং জ্বালানি মন্ত্রণালয় থেকেও যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের কাছে কিন্তু এই মুহূর্তে আসলে যথেষ্ট মজুদ তেল রয়েছে এবং তেলের দাম ইমিডিয়েটলি বাড়ানোর কোনো পরিকল্পনাও কিন্তু তাদের নেই। এবং সব মিলিয়ে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কিন্তু, যেহেতু আজকে রবিবার, ডিপোগুলো খুলেছে এবং দুপুরের পর থেকে তেলবাহী যে ট্রাক সেগুলো কিন্তু পাম্পগুলোতে পৌঁছাচ্ছে এবং পাম্পগুলো কিন্তু আস্তে আস্তে যারা তেল বিক্রি বন্ধ রেখেছিলেন তারাও কিন্তু তেল বিক্রি শুরু করেছেন। মিথিলা। আবিল, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহে তাজ ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে নীরব নামে এক যুবকের নিহতের প্রতিবাদে শনিবার রাতে 3টি বাসে আগুন এবং একটি তেল পাম্পে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। এই ঘটনার প্রতিবাদে সকালে ঝিনাইদহ মাগুরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশ জানিয়েছে শনিবার রাতে শহরের আরামপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার রাত 8টার দিকে বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিটুনিতে নীরব নামের এক যুবক নিহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাজ ফিলিং স্টেশনের 3 কর্মচারীকে আটক করেছে পুলিশ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে এলপিজি, এলএনজি নিয়ে রওনা দেয়া 12টি সহ মোট 15টি জাহাজ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে 12টি জাহাজ বন্দরে নোঙর করেছে। বাকি জাহাজগুলো আগামী শুক্রবারের মধ্যে পৌঁছাবে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন ইরান যুদ্ধের আগে নৌপথ হুরমুজ প্রণালী পেরিয়ে আসে এই জাহাজগুলো। এসব জাহাজে এলএনজি, এলপিজি সহ শিল্পের কাঁচামাল রয়েছে। জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশে এসেছে। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। এসব জাহাজে সব মিলিয়ে 7 লাখ টন পণ্য রয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর সংশ্লিষ্টরা।
এবার মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। তবে এরই মধ্যে ইরান যুদ্ধে জয়ী হওয়ার দাবি করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের বেশ কয়েকটি তেল সংরক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোট বাহিনী। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে অন্তত 41 লেবানিজ, আহত হয়েছে আরও 40 জন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা চাওয়া এবং নতুন করে হামলা না চালানোর আশ্বাসের পরেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। সানজিদা ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুর দিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র যখন যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল, তখন ব্রিটেন সাফ জানিয়েছিল কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেবে না তারা। পরে যুদ্ধের ষষ্ঠ দিনে ইরানের মিসাইল হামলার মুখে কাতারের প্রতিরক্ষার জন্য মধ্যপ্রাচ্যের 4টি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তখনই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহযোগিতা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের নবম দিনে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী পাঠাতে প্রস্তুত তার দেশ। স্টারমারের এমন বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যুক্তরাজ্য এখন যুদ্ধে যোগ দিতে চাইছে, তবে এখন আর কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরান যুদ্ধে জয়ী হয়েছে দাবি করে ট্রাম্প বলেন তাদের এমন কারো সহায়তার প্রয়োজন নেই যারা জয়লাভ করার পর যুদ্ধে যোগ দিতে চায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতে যাওয়ার দাবি করলেও তেহরানে হামলা আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের বেশ কিছু তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। পাশাপাশি ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে। লেবাননেও চলছে বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। দেশটির বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় এক শহরে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় অর্ধশতাধিক লেবানিজ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। থেমে নেই ইরানও। ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করার কারণে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা চাওয়া এবং নতুন করে হামলা না চালানোর আশ্বাসের পরেও কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। 1 ঘন্টায় 7টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের বাইরে নরওয়ের ওসলোতে মার্কিন দূতাবাসের বাইরে বড় বিস্ফোরণ হয়েছে, তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। রবিবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে এই সমন জারি করা হয়। এর আগে সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বেলা 11:30টায় মামলাটি গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন আদালত। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ আনা হয়, তবে আদালত মানহানি সহ 2টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। বাদীর অভিযোগ, নাসিরউদ্দিন পাটোয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় তিনি বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচনে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। নির্বাচন পরবর্তী নারীদের প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এসব সহিংসতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন,
বিচারহীনতার সংস্কৃতি থেকে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। এ সময় মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে 3 সদস্যের জাতীয় নারী শক্তির কমিটি ঘোষণা দেন। কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে থাকবেন নুসরাত তাবাসসুম। এই কমিটি নারী অধিকার রক্ষায় কাজ করবে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির সহযোগী সংগঠন হলেও নারী শক্তি স্বাধীনভাবে কাজ করবে। একই সাথে জুলাইয়ের সম্মুখভাগে যারা ছিল তাদের আবারও রাজনীতিতে ফিরে আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক বিষয় ওয়েবসাইট থেকে বর্তমান সরকার সরিয়ে ফেলেছে জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কাজটি সম্পূর্ণ অনৈতিক। রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে তথ্য অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মানুষের তথ্য জানার অধিকার রয়েছে, বিষয়টি তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে মানুষকে অন্ধকারে রেখে। তাদের শাসনামলে স্বচ্ছতার ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন ইফতেখারুজ্জামান। বলেন, ইউনূস সরকার 1.5 বছরে তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেয়নি। অনুষ্ঠানে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে আন্দোলন গড়ে তুলতে পারলে সরকারের কাজে স্বচ্ছতা আসবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।